alaikum. Welcome to the Iron Legal Show, where we discuss the law that works for you. প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি আপনাদের হোস্ট ফারজানা করিম। আমি একজন সলিসিটর। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাডপশন ল, এবং সোজা বাংলায় আমরা দত্তক আইন বলতে যা বুঝি সেই দত্তক আইনের লিগ্যাল প্রসেসটা কী এবং রিকোয়ারমেন্টসগুলো কী কী, এই সব কিছু বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে এসেছেন অত্যন্ত আমাদের কমিউনিটি পরিচিত সুপরিচিত ব্যক্তিত্ব সলিসিটর ইফতেখার হোসেন। অতি অল্প সময়ের মধ্যে আমরা তাকে পরিচয় করে দেব আপনাদের সামনে। তার আগে বলে নিই, আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা আমাদের সাথে কথা বলে সরাসরি কোয়েশ্চেন করতে পারেন আমাদের অতিথির কাছে, উনি লাইভ আনসার করবেন। এবং আমরা একটি ডিসক্লেমার দিয়ে থাকি, এই অনুষ্ঠানে আমরা যা আলোচনা করব সেটি শুধুমাত্র একটি গাইডেন্স, এবং আপনার যদি কোনো স্পেসিফিক ইস্যুস থাকে তাহলে আপনারা যে কোনো কোয়ালিফাইড সলিসিটরের সাথে কথা বলে অ্যাডভাইস নিয়ে নিতে পারবেন। দর্শক, শুরু করা যাক আমাদের মূল প্রোগ্রাম। আমাদের আজকের বিষয় হচ্ছে অ্যাডপশন ল। আর আমার সাথে যুক্ত হয়েছে আজকে প্রথমবারের মতো আইএনটিভিতে এসেছেন আমার অত্যন্ত প্রিয় একজন বলা যায় সিনিয়র ভাই ইফতেখার হোসেন, সলিসিটর ইফতেখার হোসেন। ভাইয়া, ওয়েলকাম টু মাই শো, এবং আমি ভীষণ এক্সাইটেড। আইএনটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফারজানা, লাভলি টু বি হিয়ার, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি তোমার প্রোগ্রামে। দর্শক, চলে যায় মূল প্রোগ্রামে। অ্যাডপশন ল নিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে এখানে যারা আছি অনেকেই আমাদেরকে এনকোয়ারিজ পাঠান যে কিভাবে এটি আসলে কাজ করে। ওনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে হলে আসলে তারা কাউকে দত্তক নিতে পারবেন, বা দত্তক নিতে হলে কী কী রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হয় এই বিষয়ে। তো যদিও এই বিষয়টি খুব একটি কমন বিষয় নয় আমাদের মধ্যে, কিন্তু তারপর আমরা আজকে এই বিষয়ে কথা বলবো। যারা যারা মনে করছেন যে এটি আপনাদের কাজে লাগবে, প্লিজ আমাদেরকে কোয়েশ্চেন করতে কোনো দ্বিধা করবেন না, আমরা আছি আপনার প্রশ্নে উত্তর দেবার জন্যে। ভাইয়া, শুরু যদি করতে চাই যে অ্যাডপশন লটা আসলে কিভাবে কাজ করে ইউকেতে, এবং এখানে যারা আছে তারা যদি বাংলাদেশ থেকে কাউকে দত্তক আনতে চায় তাহলে আসলে কোন কোন রিকোয়ারমেন্টসগুলো লাগবে? থ্যাংক ইউ ফারজানা, খুব সুন্দর টপিকস। আই মাস্ট সে আমরা জেনারেলি ইমিগ্রেশন, ফ্যামিলি ল এগুলো নিয়ে কথা বলি, বাট এটাও কিন্তু একটা খুবই ইন্টিগ্রাল পার্ট, এবং যাদের জন্য এটা ইম্পর্টেন্ট, যারা ভুক্তভোগী বা যারা এই প্রসেসের ভিতর দিয়ে আছেন, তাদের জন্য নট এনাফ ইনফরমেশন আর টিভি প্রোগ্রামগুলো তো আমরা এনাফ কাভার করি না। সো থ্যাংক ইউ ফারজানা শুরুতে আপনাকে যে এইটা সিলেক্ট করার জন্য অ্যাজ এ টপিক। সো রাইটলি পয়েন্টেড আউট করেছেন যে অ্যাডপশন অ্যান্ড চিলড্রেন যে অ্যাক্ট 2002, এটা লিগাল ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কথা বলবো। বাট আমি আগে শুরুতেই দর্শকদেরকে জানিয়ে রাখি, যেহেতু কমিউনিটি প্রোগ্রাম, এটা দুটো পার্টে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল ইউকে অ্যাডপশন, যে এখানকার কোনো কাপল, সেটা বাংলাদেশি কাপল হতে পারেন, ব্রিটিশ এনি কমিউনিটির হতে পারে, তারা যদি ইউকেতে কোনো চাইল্ড অ্যাডপ্ট করতে চায়, চাইল্ডটা যদি এখানে থাকে, তারাও যদি এখানকার হ্যাবিচুয়ালি রেসিডেন্ট, তাহলে লিগাল ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করবে। ব্রডলি স্পিকিং, জেনারেল ফ্রেমওয়ার্কটা কিন্তু প্রিটি সিমিলার, কিন্তু আপনি যদি আপনার অ্যাডপ্টেড চাইল্ডটা বাংলাদেশে থেকে আনতে চান, পরিচিতর ভিতরে বা একজন অরফ্যান থেকে আনবেন, আপনি ঠিক করেছেন, তখন কিন্তু লিগাল ফ্রেমওয়ার্কটা একটু স্লাইটলি আপনাকে আরও একটু কমপ্লেক্স প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ফ্রেমওয়ার্কটা বলতে পারছেন। ইন দ্য মিন টাইম এনি যদি কোয়েশ্চেন থাকে, ডু আস্ক মি। সো আমি তাহলে ফ্রেমওয়ার্ক নিয়ে একটু কথা বলতে চাই। সো লিগাল ফ্রেমওয়ার্কের জন্য প্রথমে কারা অ্যাডপশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু যথেষ্ট রিল্যাক্সড একটা উপায়। একজন কাপল, অপোজিট সেক্স, সেম সেক্স, একজন সিঙ্গেল ডিভোর্সড, সিঙ্গেল প্যারেন্ট, আনম্যারিড পার্টনার কাপল, আনম্যারিড কাপল, সবাই কিন্তু অ্যাডপশনের জন্য ইনিশিয়ালি অ্যাপ্লিকেন্ট হতে পারেন, এবং তাদেরকে 21 বছরের উপরে হতে হবে। বাট তারপরেই শুরু হবে তাদের সার্টেন কোয়ালিফিকেশনস বা রিকোয়ারমেন্ট মিটের পালা। সো এই অ্যাডপশনের হোল প্রসেসটাকে কিন্তু লুক আফটার বা সুপারভাইজ করে অ্যাডপশন এজেন্সি বলে একটা জিনিস আছে, এবং তাদেরকেও সুপারভাইজ করে অ্যাডপশন প্যানেল। তো শুরুতে যদি বলি, দুজন কাপল এসছে তোমার কাছে এসে বলছে যে আমরা এখন অ্যাডপশন করব, প্লিজ গিভ মি লিগাল অ্যাডভাইস। সো শুরুতেই তাদেরকে যেটা বলতে হবে, আপনাদেরকে লোকাল কাউন্সিলে, যদি তারা ধরে নিই ইন্টারনাল ইউকে থেকেই কোনো ফস্টার কেয়ার হোম বা যেখানেই হোক তারা একটা চাইল্ড অ্যাডপ্ট করতে চায়, সেক্ষেত্রে প্রথমেই তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে কিছু সুটেবিলিটি প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, এবং নর্মালি তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশন বা ইন্টারেস্টটা প্লেস করবেন একটা অ্যাডপশন এজেন্সির কাছে অথবা লোকাল কাউন্সিলে। কারণ
ফারজানা জানা আছে যে প্রতিটা কাউন্সিলেই কিন্তু ফস্টার কেয়ারার প্যারেন্টদের কাছে বা সোশ্যাল সার্ভিসের কাছে অনেক বাচ্চা থাকে যারা ভালনারেবল চাইল্ড, আনফর্চুনেটলি যাদের প্যারেন্টস হয়তো বা আর নেই অথবা অ্যাবান্ডেন্ড বাই প্যারেন্টস অর দেয়ার রিলেটিভস, সোশ্যাল সার্ভিস বা সোশ্যাল কেয়ারের কাছে এরকম প্রচুর চাইল্ড কিন্তু থাকে। অফকোর্স তারা সুটেবল কোনো প্যারেন্টস যদি ইন্টারেস্টেড হয় অ্যাডপশনের জন্য, তারা কিন্তু তাদেরকে বাচ্চা দিতে আগ্রহী, কিন্তু যাকে তাকে তো আর বাচ্চার দায়িত্ব দেওয়া যাবে না। সো ফার্স্টলি যেটা করতে হবে, তাদেরকে যখন তাদের ইন্টারেস্ট দেখায় তারা কাউন্সিল তাদেরকে কিছু রিগারাস, কিছু কঠিন সুটেবিলিটি টেস্টের ভিতর দিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে প্রথমেই দেখা হবে তাদের ব্যাকগ্রাউন্ড চেক, তাদের রেফারেন্স, তাদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তাদের বাসা অবস্থান কোথায় কি, তাদের প্রিভিয়াস চেক বলতে তাদের ক্রিমিনাল হিস্ট্রি, সব কিছুই কিন্তু দেখা হবে। এবং তারা যদি মোটামুটি ইনিশিয়ালি দেখেন যে এই কাপলটা ফিট, কাপলটার এমপ্লয়মেন্ট আছে, সিকিউর এমপ্লয়মেন্ট, বাসা আছে, তাদের প্রিভিয়াস রেকর্ড হিস্ট্রি সব কিছুই সাউন্ড, কোনো প্রবলেম নেই, তখন তাদেরকে যে ইনিশিয়াল অ্যাসেসমেন্টের পরে একটা রিপোর্ট দিবে। এই কাজটা তারা প্রাইভেটলি একটা অ্যাডপশন এজেন্সিকে দিতে পারেন দায়িত্বটা। অ্যাডপশন এজেন্সি তখন এটা ক্যারি আউট করবে। এই অ্যাডপশন এজেন্সিগুলো অবভিয়াসলি সুপারভাইজ, অথবা কিছু কিছু ক্ষেত্রে লোকাল কাউন্সিলও কিন্তু এই কাজটা করবে। এবং সেটার জন্য কাউন্সিল একটা ফি চাইতে পারেন বা অ্যাডপশন এজেন্সি একটা ফি নিতে পারেন যদি প্রাইভেট অ্যাডপশন এজেন্সি আপনি নেন। অ্যাডপশন এজেন্সিগুলো এক্ষেত্রে হোম ভিজিট করবে, আপনাদের সাথে কথা বলবে এবং রেকমেন্ড করতে পারে কিছু ট্রেনিং প্রোগ্রাম। যদি মনে করে আপনাদের সাথে কথা বলে যে আপনাদের কিছু ট্রেনিংয়ের দরকার আছে, কিছু এডুকেশনের দরকার আছে, হাউ টু হ্যান্ডেল এ চাইল্ডের সাইকোলজি বুঝা বা আপনাদেরকে অ্যাডপ্ট করা, টু বি প্রিপেয়ার্ড ফর দিস, তাহলে কিন্তু ওরা হোম ভিজিটের পরে বেশ কিছু রেকমেন্ডেড কোর্স দিবে। তো সেগুলো করার পরে আপনি আপনার এক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ধরুন আপনি একজন মুসলিম কাপল ফ্রম বাংলাদেশি অরিজিন, তাহলে আপনার লিঙ্গুইস্টিক যে কালচার, আপনি কোন ভাষায় কথা বলেন, আপনার ধর্ম, আপনার এথনিসিটি, আপনি কোন কালচারে বড় হচ্ছেন, আপনার রিলিজনটা আপনার কাছে কতটুকু ইম্পর্টেন্ট, আপনি কিন্তু সেগুলো তারা দেখবে এবং সুটেবল চাইল্ড কিন্তু তারাই রেকমেন্ড করবে। সো আপনার সাথে খুব একটা কালচারাল ক্ল্যাশ হবে, রিলিজিয়াস মাইন্ডসেট ডিফারেন্ট হবে, সেরকম কিন্তু তারাও এনকারেজ করবে না। এখানে একটি কোয়েশ্চেন করতে চাই যে তাহলে কি আমি ফর এক্সাম্পল একটা রিয়েল লাইফ সিনারিওতে যদি যাই, যে আপনি বলছেন যেটা কাপলের কথা, ওরা যদি নিজেরা পছন্দ করে কাউকে দত্তক নিতে চায় তাহলে কি সেটি সম্ভব নয়? এক্স্যাক্টলি, সেটাও একটা প্রসেস আছে। একটা হচ্ছে আপনি র্যান্ডমলি আপনার চয়েস দিয়ে লোকাল এজেন্সিকে বা কাউন্সিলকে জানিয়ে দিলেন যে look, this is what I prefer. আমরা মুসলিম ক্লায়েন্ট, আমরা হিন্দু ক্লায়েন্ট, আমরা বুদ্ধিস্ট ক্লায়েন্ট, আমরা খ্রিস্টান, হোয়াট এভার দ্যাট ইউর ব্যাকগ্রাউন্ড ইজ, আপনি আপনার প্রেফারেন্স দিলেন। সেক্ষেত্রে আপনি কোনো প্রেফারেন্স নাও দিতে পারেন। এটা জাস্ট আপনার পছন্দের প্রেফারেন্সের বিষয়টা। আপনি বলতে পারেন আমরা একটা এশিয়ান কাপল, বাট আমাদের একটা হোয়াইট বেবি অ্যাডপ্ট করতে কোনো সমস্যা নেই, আমাদের চাইনিজ বেবি, সো ইটস আপ টু ইউ। বাট সামটাইমস তারাই কিন্তু রেকমেন্ড করে যে বাচ্চার আইডেন্টিটির জন্য তারাও প্রেফার করবে বাচ্চা তার সিমিলার ব্যাকগ্রাউন্ডের কোনো প্যারেন্টসকেই অ্যাডপ্ট করে নিবে। তো এবং সেটি বাচ্চার জন্য খুব নিরাপদ, কারণ সে যদি দেখে যে একটা সেফ ফ্যামিলিতে যাচ্ছে যেখানে তার ভাষার কোনো চেঞ্জ করতে হবে না বা তার যে অন্যান্য বিষয়গুলো রিলিজন চেঞ্জ করতে হবে না, সেও খুব সেফ ফিল করবে। নিশ্চয়ই, এটা তো ডিপেন্ড করে বাচ্চার কত বছরের বাচ্চার কথা হচ্ছে। ইট কুড বি অ্যান ইনফ্যান্ট, একদম একটা ছোট বাচ্চা হতে পারে যার হয়তো কিছুই মেমোরি নেই, আবার হতে পারে 6-7 বছর একটা মোটামুটি যে বুঝতে শিখেছে, এই ধরনের বাচ্চাও হতে পারে। তাহলে এটা প্রাসঙ্গিক কোশ্চেন করে ফেলি, আপ টু কত বছর পর্যন্ত একজনকে দত্তক নেওয়া যেতে পারে? বিলো 18, আপ টু 18 আপনি অ্যাডপশন করতে পারবেন। ওকে, এবং ওভারসিজের জন্য সেম থিং। বাট আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে ডু ইউ হ্যাভ এনি চয়েস, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং। সে ফর ইনস্টেন্স আপনার খুব ক্লোজ রিলেটিভ, আপনি জানেন তারা আনফর্চুনেটলি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, হয়তোবা বাবা মা দুজনই পাস্ট অন, অথবা তারা কারো চাচা মামার কাছে ছিলেন, তারাও এখন আর ঠিক মতো তাকে লুক আফটার করতে পারছে না। Obviously you can put them as your preference, but সোশ্যাল সার্ভিস এখানে আগে আইডেন্টিফাই করবে যে ওই বাচ্চাটা কি অ্যাডপশনের জন্য এলিজিবল কিনা। সো দেয়ারফর বাচ্চার যদি এই মুহূর্তে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি নেওয়ার মতো কেউ থাকে, তাহলে সোশ্যাল সার্ভিস তার কাছ থেকে বাচ্চাকে তো নিয়ে আপনাকে দিবে না।
সো সিনারিওটা হচ্ছে যেসব বাচ্চাগুলো অলরেডি অ্যাডপশনের জন্য এলিজিবল বা লোকাল কাউন্সিল জানে যে এই বাচ্চাগুলোকে তারা কোনো ইন্টারেস্টেড অ্যাডপশনের জন্য কোনো অ্যাপ্লিক্যান্ট আসলে তারা দিবে, obviously child's best interest is the fundamental binom. So this is what the council will also look for, যে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট কোথায়। এখানে অনেক অনেক ফস্টার কেয়ারার আছে, আপনি জানেন, তারা কিন্তু বাচ্চাদেরকে বছরের পর বছরও রাখে, বাট তাদের ডিফারেন্সটা হচ্ছে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি বা লিগ্যাল গার্ডিয়ানশিপ আমরা যেটা বলি পারপেচুয়াল, সেটা কিন্তু এটা হয় না। অ্যাডপশন যখন কেউ পেয়ে যায় তখন বাচ্চাটার লিগ্যাল গার্ডিয়ান ইন অল সেন্স, বাচ্চাটা তাকে ইনহেরিটও করবে, তার সম্পত্তিও ইনহেরিট করবে। সো টোটাল বিষয়টা হচ্ছে বার্থ প্যারেন্টের সাথে বা বায়োলজিক্যাল প্যারেন্টের সাথে সেভারেন্স হয়ে যাবে, সম্পর্কটা চেঞ্জ হয়ে। যদিও এখন কিছু রেকমেন্ডেশন এসছে যে বার্থ প্যারেন্টসের সাথে কিন্তু কিছুটা যোগাযোগ ফেস টু ফেস, আগে তো খুবই মিনিমাম রেকমেন্ডেশন ছিল বাচ্চাকেই কনফিউজ না করার জন্য, এখন অবশ্য বায়োলজিক্যাল প্যারেন্টসের সাথে যোগাযোগের একটা বিষয় আছে। সো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিয়েও কিছু কথা ছিল, প্লিজ আস্ক মি কোয়েশ্চেন। শিওর, আমরা জানলাম দর্শক খুব সুন্দর করে উনি বললেন যে কোনো একটা বাচ্চাকে যদি অ্যাডপ্ট করতে হয় ইউকে এর মধ্য থেকে তাহলে কি কি রিকোয়ারমেন্টস আসলে ফুলফিল করতে হয়। প্রথমত উনি যেটি বললেন যে লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করা, এবং তারা একটা প্যানেল থাকে যে অ্যাডপশনের যে প্যানেল, ওই প্যানেল অথবা একটা এজেন্সি থাকে প্রাইভেটলি যদি কেউ করতে চায় সেখানে রেফার করে, এবং এটা একটি রেগুলার প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, কারণ তারা খুব সূক্ষ্মভাবে বিচার করে দেখেন যে প্যারেন্ট বা যারা নিতে চান অ্যাডপশনে, যে অ্যাডপ্ট করতে চান তাদের আসলে কোয়ালিফাই করেন কিনা, যেমন তাদের একটি বয়সের একটি ব্যাপার থাকে, তারপর থাকে তারা ফিজিক্যালি, মেন্টাল এবং ফাইন্যান্সিয়ালি সাউন্ড কিনা, তারপর দেখে থাকে যে তারা আসলে লিঙ্গুইস্টিক যে ক্রাইটেরিয়া বা রিলিজনের যে কথাগুলো উনি বললেন সেগুলো ওরা চেক করে দেখেন, এবং সেই সাথে বাচ্চার বেস্ট ইন্টারেস্টের জন্যে বাচ্চাকে ওরা দেখেন যেটা সুটেবল বেবি হবে কিনা সেই অ্যাডাপটিভ ফাদার বা মাদারের জন্য। এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা ইনিশিয়াল একটা স্টেজ, এবং সেই ইনিশিয়াল স্টেজটা ফুলফিল করতে ঠিক কতটুকু টাইম ফ্রেমের মধ্যে হয়ে থাকে এটাই ডিপেন্ড করবে। এখানে আরো দুটো ইম্পর্টেন্ট পার্ট, আমরা তো ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট পর্যন্ত গিয়েছি, তারপরে আমি আপনাকে বলছিলাম যে অ্যাডপশনে যে প্যানেল আছে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটা আগে দেওয়া হয়। সো লোকাল কাউন্সিল অন দেয়ার ওন, দে আর নট দ্য ফাইনাল, দে ডোন্ট হ্যাভ দ্য ফাইনাল সে। তারাই যে বললো আপনি বাচ্চা পেয়ে গেলেন, বিষয়টা ঠিক তা না। অ্যাডপশন প্যানেল যখন রিভিউ করার পরে এর মধ্যে কিন্তু আপনি ট্রেনিং, অ্যাসেসমেন্ট সবগুলো কিন্তু এজেন্সি বা কাউন্সিল অফিসারের সাথে মিলে আপনি অলরেডি নিজেকে প্রিপেয়ার করছেন। সো আপনার যে কোয়েশ্চেনের আনসার, এই প্রিপারেশনটা বা কতটুকু ট্রেনিং তাদেরকে রেকমেন্ড করা হচ্ছে এটা কিন্তু কেস টু কেস ভ্যারি করবে। সো আপনি যদি অ্যাজ এ কাপল দেখাতে পারেন যে মোর অর লেস ইউ শো দেম, ডেমনস্ট্রেট দ্য কনফিডেন্স, ইউ ডেমনস্ট্রেট ইউর স্কিল, আন্ডারস্ট্যান্ডিং, নলেজ, এমপ্যাথি, আপনার বাসা আছে সুটেবল, তাহলে কিন্তু আপনি খুব লম্বা সময় ট্রেনিং বা অ্যাসেসমেন্টের ভিতর দিয়ে যাবেন না। বাট এগুলো সবই নির্ভর করবে ভেরি এক্সপেরিয়েন্স সোশ্যাল সার্ভিস যারা কেস ওয়ার্কার, তাদের রেকমেন্ডেশনটা এখানে ইম্পর্টেন্ট। সেখানে কি আমরা এটা বলতে পারি যে যারা নিচ্ছেন দত্তক তাদের যদি অলরেডি কিছু বাচ্চা থেকে থাকেন 2-1জন, তাহলে কি এটাকে নজরে নেওয়া হয়তো প্রায়োরিটি নেওয়া যেতে পারে? ইট ক্যান গো বোথ ওয়েজ। আপনার যদি অলরেডি দুটো বাচ্চা থাকে, আপনি থার্ড বাচ্চা হিসাবে একটা অ্যাডপ্টেড চাইল্ড নিতে চান, there is no harm. Obviously আপনি যেটা বললেন যে it shows that ইনিশিয়াল স্টেজে ইউ কোয়ালিফাই বিকজ ইউ আর অলরেডি এ প্যারেন্ট, আপনি দুটো বাচ্চাকে রেইজ করছেন, কিন্তু সেক্ষেত্রে আপনার এনাফ অ্যাটেনশন, আপনার সময়, আপনার রেকর্ড কীরকম সেগুলো কিন্তু নিশ্চয়ই তাদের পর্যালোচনার বিষয় হবে। সো ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্টের পরে ফারজানা যেটা করবে, অ্যাডপশন প্যানেল যখন রিভিউটাকে ওকে করে দিবে, দেন ইন্টারেস্টিং হচ্ছে তখন ম্যাচিং হবে, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন, তখন কি আমি আমার পছন্দের বাচ্চাটাকে পাবো কি না। অ্যাট দ্যাট স্টেজ এই ম্যাচিং বিষয়টা আসবে। তখন যদি আপনার যেটা বললাম রিলেটিভ, আপনি জানেন, আপনি বলতে পারেন যে অমুক জায়গায় অমুক বাচ্চাটা আছে, আমার অ্যাপ্লিকেন্ট হিসাবে তো আমাদেরকে আপনি অ্যাপ্রুভ করেছেন, নাও উই ওয়ান্ট টু অ্যাডপ্ট দ্যাট পার্টিকুলার চাইল্ড। তখন এই ম্যাচিংয়ের প্রশ্নটা যদি প্যানেল ওকে করে দেয় তাহলে ইয়েস, আর তার যদি যেটা বললাম প্যারেন্টাল সোশ্যাল কাউন্সিল বা যদি তার বাচ্চার প্যারেন্টাল রাইটস ওন করে, তখন বাচ্চাটাকে আপনাকে দেয়া হবে। বাট যদি কোনো স্পেসিফিক বাচ্চা আপনার পরিচিত বা আপনি কাউকে অলরেডি জানেন না, তাহলে কিন্তু কাউন্সিল বা এজেন্সি আপনার জন্য একটা সুটেবল বাচ্চা পছন্দ করে আপনাকে দেখাবে। ইন দ্যাট কেস অবভিয়াসলি ইউ হ্যাভ এ সে, আপনি তখন বলতে পারেন যে ইয়াস নো কোনটা আপনি চান। এই ম্যাচিংয়ের প্রসেসটা কিন্তু তারপরে চলে। দেন আসে প্লেসমেন্ট। না, প্লেসমেন্টের বিষয়টা হচ্ছে
তখন বাচ্চাটাকে কিন্তু একটা প্লেসমেন্ট অর্ডার দিয়ে অ্যাডপ্টরের কাছে সুপারভিশনারি স্টেজে দেওয়া হয়। সো এইটা হচ্ছে আপনাকে বাচ্চাকে আপনাদের বন্ডিংটাকে কিভাবে আপনারা অ্যাডপ্ট করছেন একে অন্যের সাথে এটাকে কিন্তু তখন সুপারভাইজ করা হবে। সো এই সুপারভাইজ স্টেজটা কিন্তু ডিপেন্ড করবে এগেন আপনাদের বন্ডিংটা কীভাবে হচ্ছে তার উপর। এখানে বাচ্চা এমন হতে পারে যে বাচ্চা সেটেলড হয়নি আপনাদের সাথে, বাচ্চা কোনো মতে বাচ্চা ইজ নট অ্যাকসেপ্টিং ইউ অ্যাজ প্যারেন্ট, বা বাচ্চা স্ট্রাগল করছে। এমন হতে পারে আপনারাও হয়তো বা খুব একটা অ্যাজ এ অ্যাডপটিভ প্যারেন্টস আপনারা যেভাবে আশা করেছিলেন আপনারাও সেভাবে করছেন না। পুরো জিনিসটাই কিন্তু তখন অ্যাসেসমেন্ট হবে এবং এটাকে দেখা হবে। বাট ইফ দিস সুপারভিশন পিরিয়ড গোজ সাকসেসফুলি, তখন ওই অ্যাডপ্টার্সরা ক্যান অ্যাপ্লাই টু দ্য কোর্ট ফর অ্যান অ্যাডপশন অর্ডার। এই স্টেজে এসে যদি সব কিছুই আপনাদের সাকসেসফুলি প্রতিটা স্টেজ পার করেন, তখন আপনারা কোর্টে অ্যাডপশন অর্ডারের জন্য অ্যাপ্লাই করবেন। এবং তখন যখন অ্যাডপশন অর্ডারটা আফটার অল দি স্টেজেস গ্রান্ট হয়ে গেল, দেন ইউ বিকাম দ্য লিগাল গার্ডিয়ান। এবং তখন কিন্তু বাচ্চার ওভারঅল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, কেয়ার এবং বাচ্চার লিগাল গার্ডিয়ান তখন আপনি। এবং ওই সময়টা ভেরি আনফর্চুনেটলি, সরি আই ড্রপড ইট, আনফর্চুনেটলি এটাও একটু কন্ট্রোভার্সিয়াল, বার্থ প্যারেন্টের এবিলিটি তখন কিন্তু সেভারেন্স হয়ে যায়। বার্থ প্যারেন্ট বা বার্থ মাদার, বায়োলজিক্যাল প্যারেন্টস চাইলেই কিন্তু দেখতে পারে না। এবং ফারজানা, দিস ইজ ভেরি ডিফিকাল্ট একটা স্টেজ। আমরা এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি যারা বিভিন্ন ড্রাগ রিলেটেড প্রবলেমে বিভিন্নভাবে বাচ্চা নিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে বাচ্চাকে অ্যাডপশনে দিয়ে দেওয়া হয়েছে, এবং ততদিনে হয়তো মা বাবা বা যিনি ছিলেন দে রেকটিফাইড দেম, তারা হয়তো বা অ্যাডিকশন থেকে বের হয়েছে, কিন্তু তখন কিন্তু এটা ইরিভার্সিবল। তখন কিন্তু আপনি চাইলেও, আপনি যদি বলেন আমার ক্রিমিনাল রেকর্ড এখন ভালো হয়ে গেছে, আমি আর ড্রাগ অ্যাডিক্ট নই, আপনাকে কিন্তু রিভার্সেবল এটা হয় না। সো এটা যথেষ্ট হৃদয় বিদারক বিষয়টা, আমি এক্সপিরিয়েন্স করেছি ফিউ টাইমস, এটা কিন্তু রিভার্সেবল না। সো আপনি একবার যখন লিগাল গার্ডিয়ান, এই বাচ্চা তখন আপনার বাচ্চা, আপনাকেই আপনি অ্যাডপ্ট করে নিয়েছেন ইন অল লিগাল সেন্স, বাচ্চার বাবা মা আপনি, এবং বার্থ প্যারেন্টসের এক্সেস কিন্তু কমে। এবং এই কন্ট্রোভার্সিয়াল জায়গাটাতেই এখন বলা হচ্ছে যে বাচ্চার সাথে হয়তো বা ফেস টু ফেস, অবভিয়াসলি দুই সাইডের এগ্রিমেন্ট অনুযায়ী একটা এক্সেস দেওয়া উচিত, যেন বাচ্চা তার ব্যাকগ্রাউন্ড, অরিজিন সম্পর্কে একটা ধারণা পায়। পুরো জিনিসটাই এখানে কাউন্সিল বা সোশ্যাল যারা ওয়ার্কার আছেন এখানে কথা বলেন, সোশ্যাল সায়েন্টিস্টরাও যেটা বলছেন যে বাচ্চাটার অ্যাডপশনের জন্য, বাচ্চাটার আইডেন্টিটি ক্রাইসিস থেকে মুক্ত হওয়ার জন্য এটা কিন্তু প্রয়োজন। যেরকম দেখেন বাংলাদেশের যুদ্ধের পরে এবং বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি কাপল ইউরোপে কিন্তু অনেক বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং বাচ্চাটা কিন্তু একটা সার্টেন স্টেজে এসে তার আইডেন্টিটির খোঁজ করে কিন্তু, যে ঠিক আছে আমি সুইডেনে আছি, আমি নরওয়েজিয়ান ইন অল সেন্স, বাট আই লুক লাইক এ ডিফারেন্ট, সো ওয়্যার ডু আই কাম ফ্রম, আমার অরিজিনটা কোথায়, আমার শেকড় কোথায়, সেই খোঁজ কিন্তু নেয়, এবং সেটাকে হেলদি প্রসেস বলা হয়। এবং সেটার জন্য রেকমেন্ডেশন আছে যে ধীরে ধীরে বাচ্চাগুলোকে হয়তোবা বার্থ প্যারেন্টের সাথে একটা সার্টেন স্টেজে এক্সপোজ করে দেওয়া। সো এটা ছিল আপনার ইউকে ইন্টারনাল অ্যাডপশন লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তার দু তিনটি রেলেভেন্ট কোশ্চেন আমারই আছে, আমি যদি একটু জিজ্ঞেস করি ভাইয়া। আপনি বলছিলেন যে আর এটা রিভার্স করা যায় না, একবার যখন এটা হয়ে যাবে, হ্যাঁ চলে যাবে, কিন্তু এই যে অ্যাসেসমেন্ট পিরিয়ডটা, সেই অ্যাসেসমেন্ট পিরিয়ডটা আসলে কতদিন থাকে? শুরুতে যখন বাচ্চাকে তাদের সঙ্গে থাকতে দেওয়া হয়, ওরা ঠিক কতদিন পর্যন্ত পর্যবেক্ষণটা করে? এটার কিন্তু কোনো ফিক্স 6 to 9 মান্থস নেই। আচ্ছা, whatever length of period, এখানে যে কনসার্ন কেস ওয়ার্কার থাকবে, obviously the general guidelines is 6 to 9 months in certain stage, যেমন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। আপনি সেই ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট হয়তো বা আপনাকে দিল 2 মাসের দুটো কোর্স, দ্যাটস ইট, ইউ আর গুড এনাফ। বা আপনাকে দিল 6 মাসের একটা কোর্স, আপনি 6 মাসের কোর্সটা 6 মাসেও স্যাটিসফাই করতে পারলেন না। সবগুলো অ্যাডপশন অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ও না। ইন সার্টেন স্টেজ কাউন্সিল ডিসাইড করবে যে আপনি অ্যাডপশনের জন্য কোয়ালিফাইড নন, এবং আপনি আবার রিভিউ করতে পারেন কিন্তু। এবং অনেক কাপল আছে যারা অনেক সময় দে গেট ডিসঅ্যাপয়েন্টেড, ফ্রাস্ট্রেটেড, কারণ তাদের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যায়। ইন্ডিপেন্ডেন্ট বডির কাছে কিন্তু তারা আবার রিভিউ অ্যাপ্লিকেশনও করতে পারেন। সো ইটস এ প্রসেস। আপনি যেটা বলছেন যে ঠিক কতটা সময়, এটা কোনো ডেফিনেটিভ আনসার দেওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট, বিকজ ইট রিলেটস ডিফারেন্ট স্টেজেস, এবং প্রতিটা স্টেজেস একটা একটা করে পার হয়ে এসেই কিন্তু আপনি নেক্সট পার্টে যেতে পারবেন।
বেশ একটা অ্যাডপশন কিন্তু খুব কুইক কোন প্রসেস কিন্তু নয়। দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টেজেস এবং সেই স্টেজগুলোকে ঠিক একদম অ্যাকুরেটলি পাস করে করে তারপরে যেতে হয়, কারণ এটা আসলে একটি মানবিক ব্যাপারও বটে যে একটি বাচ্চার মানে পুরো লাইফটা আরেকজনের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাই না? যে এটা এখন কোনো কারণে যদি ওয়ার্কআউট না করে যে অ্যাডপটিভ ফাদার বা মাদারের সাথে যে অ্যাডপটিভ চাইল্ডটা, হ্যাঁ, কোনো কারণে যদি মনে করেন 3-4 বছর যাবার পরে ওদের মনে হলো যে না ওরা এই বাচ্চাটাকে চায় না বা ওদের সঙ্গে যাচ্ছে না, তখন কি তারা চাইলেও সেটাকে ইয়ে করার, বিকজ ইউ সি এইটুকু অ্যাভয়েড করার জন্যই কিন্তু এবার দেখতেই পাচ্ছেন এই স্টেজেসগুলোর গুরুত্ব। এবং ওই যে প্লেসমেন্ট অর্ডারও কিন্তু সুপারভাইজড থাকে। সো যেটা আপনার কোয়েশ্চেনটা ঠিক আছে, 3-4 বছর পরে কিন্তু ইট ইজ এক্সপেক্টেড যে ওটা হবে না, বিকজ ইনিশিয়াল স্টেজে যদি ইটস এ ম্যাটার ওয়্যার দেখেন তারাই দত্তক নিতে যান যারা কিন্তু একটা বাচ্চা চান তাদের জীবনে। এটার কিন্তু মেইন আলটেরিয়র মোটিভ কিন্তু তাদের যে প্যারেন্টহুড, ফাদারহুড হোক মাদারহুড হোক, সেটাকে বাস্তবায়ন করা। তারা ফাদারলি কেয়ার গিভার হবেন বলেই কিন্তু বাচ্চা নিতে চান। এখানে কিন্তু আর কোনো অব্লিগেশন নেই তাদের সাইড থেকে, দে ওয়ান্ট টু রেইজ এ চাইল্ড। সো 3-4 বছর পরে এরকম হওয়াটা খুবই অস্বাভাবিক। হ্যাঁ, এমন যদি হয় আপনি 12 বছরের বাচ্চাকে একটা অ্যাডপ্ট করলেন অ্যান্ড বাই দ্য টাইম হি 16-17 বাচ্চাটা একটু হয়তো বা বিপথে যাচ্ছে, ইন দ্যাট কেস তার তো এটা ইরিভার্সিবল, তাকে তো সে মানে অ্যাবান্ডন করতে পারে না। বাট যেটা হয় অবভিয়াসলি 18 হওয়ার পরে বাচ্চাটার সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বাচ্চাটা যদি তার আগেই অফেন্স করা শুরু করে, জুভেনাইল অফেন্সে আইনের মতো তার স্টেপস নেবেন, বাট ইট ইজ ইরিভার্সিবল। সো ইটস নট এ ম্যাটার অফ চয়েস। আপনি 4 বছর পরে কাউন্সিলকে যে বললেন, লুক আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং উইথ হিম এনিমোর, দ্যাটস নট রাইট। সো আপনার বায়োলজিক্যাল চাইল্ডের সাথে একটা অ্যাডপটিভ প্যারেন্টের there is no legal change, there is no legal difference. Once a court orders an adoption order, আপনি কিন্তু in all essence তার প্যারেন্টস, রাইটস যেরকম পাবেন সেরকম রেসপন্সিবিলিটি আপনাকে ফুলফিল একই সাথে আসবে। কারেক্ট। থ্যাংক ইউ ইফতেখার হোসেন। আমি একটা ছোট্ট ব্রেকে যাব, আমরা খুব শীঘ্রই ফিরছি, সাথেই থাকবেন।